আজকের আমরা শিখব সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে পারি। এর মানে কি? মানে কিছু জিনিস তোমাদেরকে দেয়া হবে, সেই জিনিসটা তোমরা সমান ভাগে ভাগ করবে। এবারে সেটা সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারবে তোমরা, সেটাই আজকে আমরা বের করতে শিখব। ধরো তোমাদেরকে 4টে সন্দেশ এবং 6টা বিস্কুট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই সন্দেশ এবং বিস্কুট না ভেঙে সবথেকে বেশি কতজনের মধ্যে তোমরা ভাগ করতে পারো এটা বের করবে। তো সন্দেশ এবং বিস্কুট না ভেঙে সবথেকে বেশি কতজনের মধ্যে ভাগ করতে পারবো সেটা দেখতে গেলে কী করতে হবে না, প্রথমে আমরা সন্দেশটাকে ভাগ করব, তারপরে আমরা বিস্কুটটাকে ভাগ করে দেবো। আমাদের হাতে আছে 4টে সন্দেশ। তো 4টে সন্দেশ যদি আমরা না ভেঙে ভাগ করতে যাই তাহলে কিভাবে ভাগ করতে পারি? প্রথমে একজনকেই 4টে সব সন্দেশ দিয়ে দিতে পারি, একটাও সন্দেশ ভাঙলাম না, একজনকেই 4টে সন্দেশ দিয়ে দিয়েছি। এইভাবে একজন ভাগ করতে পারে। আর একজন করলো কি, সে দুটো দুটো করে সন্দেশ দুজনকে দিল। 4টে সন্দেশের মধ্যে দুটো দুটো করে সন্দেশ প্রথম একজনকেই 4টে সব সন্দেশ দিয়ে দিয়েছে। অন্যজন কি করলো না, প্রথমজনকে দুজন দিয়েছে, দুটো সন্দেশ দিয়েছে, আর তার পরের জনকে দুটো সন্দেশ দিয়েছে। তাহলে 4টে সন্দেশ না ভেঙে এইভাবে ভাগ করেছে। প্রথমজনকে দুটো এবং দ্বিতীয় জনকে দুটো দিয়েছে। 4টে সন্দেশ কিন্তু 3 জনের মধ্যে ভাগ করা যাবে না, কেননা আমরা প্রথমেই বলে দিয়েছি সন্দেশকে ভাঙলে চলবে না বা বিস্কুটকে ভাঙলে চলবে না। তো 4টে সন্দেশ 3 জনের মধ্যে যদি ভাগ করে দিই, প্রত্যেকে একটা করে সন্দেশ পাওয়ার পরে আর একটা সন্দেশ বেশি হবে। সেটা কি করব আমরা? সেটা তো আর ভাগ করা যাবে না, আমাদের 4টে সন্দেশকেই ভাগ করতে হবে এবং সমানভাবে ভাগ করতে হবে, না ভেঙে। ওই জন্য 4টে সন্দেশ 3 জনের মধ্যে ভাগ করা যাচ্ছে না। তাহলে অন্যজন কীভাবে ভাগ করবে না, 4 জনকে প্রত্যেককে একটা করে সন্দেশ দেবে। প্রথমজনকে একটা, দ্বিতীয়জনকে একটা, তৃতীয়জনকে একটা, চতুর্থজনকে একটা। তাহলে এই যে 4টে সন্দেশ কত রকমভাবে ভাগ করা যায় না ভেঙে না, 3 রকমভাবে আমরা আপাতত পেয়েছি। না, একজনকেই 4টে সন্দেশ দিয়ে দেওয়া যায়। দ্বিতীয় নম্বর, দুজনকে দুটো দুটো করে সন্দেশ দেওয়া যায়। আর 3 নম্বরে যেটা আছে না, 4 জনকে প্রত্যেকে একটা করে সন্দেশ দেওয়া যায়। 4টে সন্দেশ আমাদের এইভাবে ভাগ করা হয়ে গেল। এবারে আসি আমরা বিস্কুটের ক্ষেত্রে। আমাদের হাতে আছে 6টা বিস্কুট। তো একই রকমভাবে 6টা বিস্কুট না ভেঙে আমরা কীভাবে ভাগ করতে পারি? আগের মতো একই রকমভাবে 6টা বিস্কুটই একজনকে দিয়ে দিয়েছি, সেটা একরকমভাবে হবে। যদি দুজনের মধ্যে ভাগ করি তাহলে 3টে করে বিস্কুট দুজনকে দিয়েছি, সেভাবেও ভাগ করা যাবে। আরেকটা কীভাবে ভাগ করা যাবে না, 3 জনের মধ্যে ভাগ করছি, প্রত্যেককে দুটো করে বিস্কুট দিয়েছি, সেটা 3 জনের মধ্যে ভাগ হয়েছে। বিস্কুট কিন্তু আমরা ভাঙছি না। এবার 4 জনের মধ্যে কি ভাগ করা যাবে, কি 5 জনের মধ্যে কি আর ভাগ করা যাবে এই 6টা বিস্কুট? না, 6টা বিস্কুট 4 জনের মধ্যে ভাগ করা যাবে না, কেননা 4 জনকে প্রত্যেককে একটা করে বিস্কুট দেওয়ার পরে দুটো বিস্কুট বেশি থাকবে, কিন্তু আমাদের বিস্কুট ভাঙলে চলবে না। তো সেই দুটো বিস্কুট কাউকে ভাগ করা যাবে না। ওই জন্য 6টা বিস্কুট 4 জনের মধ্যে সমানভাবে না ভেঙে ভাগ করা যাবে না। একই রকমভাবে 5 জনের মধ্যেও তাই। তো 5 জনকে প্রত্যেককে যদি একটা করে বিস্কুট দেওয়া যায়, একটা বিস্কুট বেশি থাকবে, তা সেই বিস্কুটটা ভাগ করা যাবে না। তাহলে 6টা বিস্কুট 5 জনের মধ্যে না ভেঙে ভাগ করা যাবে না। তাহলে লাস্ট যেটা পড়ে আছে না, 6 জনের মধ্যে ভাগ করব, 6টা বিস্কুট প্রত্যেককে একটা করে বিস্কুট দিয়ে দেবো, তাহলে
6 জনের মধ্যে ভাগ হয়ে গেছে। তাহলে 4টে সন্দেশ ছিল আমাদের। 4টে সন্দেশ প্রথমে কীভাবে ভাগ করেছি না, 4টে সন্দেশ একজনকে দিয়েছি, দুটো করে সন্দেশ দুজনকে দিয়েছি, আর একটা করে সন্দেশ 4জনকে দিয়েছি। আর 6টা বিস্কুট কীভাবে ভাগ করেছি, 6টা বিস্কুট একজনকে দিয়েছি, 3টে করে বিস্কুট দুজনকে দিয়েছি, 2টো করে বিস্কুট 3জনকে দিয়েছি, আর 1টা করে বিস্কুট 6জনকে দিয়েছি। তাহলে এই যে 4টে সন্দেশ কজনের মধ্যে ভাগ করা যাচ্ছে? 1জনের মধ্যে ভাগ করা যায়, 2জনের মধ্যে ভাগ করা যায়, আর 4জনের মধ্যে ভাগ করা যায় না ভেঙে। তাহলে 4টে সন্দেশ কতজনের মধ্যে ভাগ করা যাচ্ছে না ভেঙে সমানভাবে? 1জনের মধ্যে, 2জনের মধ্যে, আর 4জনের মধ্যে। আর 6টা বিস্কুট না ভেঙে কতজনের মধ্যে ভাগ করা যাচ্ছে? 1জনের মধ্যে ভাগ করা যাচ্ছে, 2জনের মধ্যে ভাগ করা যাচ্ছে, 3জনের মধ্যে ভাগ করা যাচ্ছে, আর 6জনের মধ্যে ভাগ করা যাচ্ছে। তাহলে এদের মধ্যে কোন সংখ্যাটা, যেটা কিনা সব থেকে বড়, 4-এর মধ্যেও আছে এবং 6-এর মধ্যেও আছে, সেটা আমরা এবারে বার করব। 4-এর মধ্যে 3টে সংখ্যা আছে 1, 2, 4, আর 6-এর মধ্যে 4টে সংখ্যা আছে 1, 2, 3, 6। আমাদের বলেছে সব থেকে বেশি, তার মানে আমাদের বড় সংখ্যাটা নিতে হবে এবং দুটো জিনিসকেই ভাগ করতে হবে। তাহলে 4টে সন্দেশ সব থেকে বেশি 2জনের মধ্যে ভাগ করা যাচ্ছে এবং 6টা বিস্কুট সব থেকে বেশি একই রকমভাবে এই 2জনকে মধ্যেই ভাগ করা যাচ্ছে। আমরা যদি দেখি ভালো করে, 4টে সন্দেশ কিন্তু সব থেকে বেশি 4জনের মধ্যেই ভাগ করা যাচ্ছিল এবং 6টা বিস্কুট সব থেকে বেশি 6জনের মধ্যেই ভাগ করা যাচ্ছিল। কিন্তু দুটো একই সঙ্গেই যদি আমাদের ভাগ করতে হয়, এবং যে সন্দেশও পেয়েছে এবং বিস্কুটও পেয়েছে, এই রকম লোক কজন আছে? সন্দেশও পাবে বিস্কুটও পাবে। তাহলে এই 2জন লোক আছে যে সন্দেশও পাচ্ছে আবার বিস্কুটও পাচ্ছে। এই 4জন লোক সন্দেশ পাচ্ছে কিন্তু বিস্কুট পাচ্ছে না। এই 6জন লোক বিস্কুট পাচ্ছে কিন্তু সন্দেশ পাচ্ছে না। আমাদের সেই সংখ্যাটাই বের করতে হবে যে সন্দেশও পাবে এবং বিস্কুটও পাবে এবং সব থেকে বড় হবে। এখানে একটা ছিল যে সন্দেশও পাচ্ছে বিস্কুটও পাচ্ছে, কিন্তু একটা আমরা নেব না, আমরা চেয়েছি সব থেকে বেশি, মানে সব থেকে বড়টা আমাদের বের করতে হবে। তো সংখ্যাটা হচ্ছে 2। তাহলে 4টে সন্দেশ এবং 6টা বিস্কুট সব থেকে বেশি 2জনের মধ্যে ভাগ করে দেয়া যাবে না ভেঙে। এবারে আমরা শিখব গসাগু। গসাগু, গসাগু মানে কি? এটা একটা ছোট্ট করে লেখা বা শর্ট ফর্ম বলা যেতে পারে। এই গসাগু কথাটার অর্থ কী বা গসাগু মানেটা কি? এখানে গতে হচ্ছে গরিষ্ঠ, দন্তের সাথে হচ্ছে সাধারণ, আর এই গতে হচ্ছে গহস্যতে হচ্ছে গুণনীয়ক। তো গসাগু কথাটার পুরো অর্থ কি? গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়। আমরা পুরো অর্থ তো বুঝলাম, গসাগু মানে গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়। তো এই গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক জিনিসটা কি? প্রথমে প্রত্যেকটা শব্দের মানে বুঝি আমরা। গরিষ্ঠ, গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সব থেকে বড়।
গরিষ্ঠ মানে কি না সব থেকে বড়। সাধারণ, সাধারণ মানে আমরা এক কথায় বলতে পারি যেটা সবার মধ্যে আছে সেটাকেই সাধারণ বলা হয়। সহজে আমরা কি বলছি, যেটা সবার মধ্যে আছে সেই জিনিসটাকে সাধারণ বলা হয়। আর শেষ যে শব্দটা গুণনীয়ক, এই গুণনীয়ক মানে কি, কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হলো প্রথম সংখ্যাটার গুণনীয়ক। তো গুণনীয়ক জিনিসটা আমরা একটু ভালো করে বুঝে নিই। ধরো 4, তাহলে 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই 4-এর গুণনীয়ক কত হলো না, 4-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 4। যদি আমরা 12-র গুণনীয়কগুলো দেখি, তাহলে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায় এবং 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে 12-র গুণনীয়কগুলো কি কি হলো না, 1, 2, 3, 4, 6, 12। এইগুলোই হচ্ছে গুণনীয়ক। মানে যে সমস্ত সংখ্যাগুলোকে, যেমন 1, 2, 4 দিয়ে 4কে ভাগ করা যাচ্ছে, তাহলে 1, 2, 4 হলো 4-এর গুণনীয়ক। 1, 2, 3, 4, 6, 12 দিয়ে 12কে ভাগ করা যাচ্ছে, তাহলে এই 1, 2, 3, 4, 6, 12 হলো 12-র গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কথাটার অর্থ কি? গরিষ্ঠ মানে কি বললাম, সব থেকে বড়। সাধারণ কথার অর্থটা কি বললাম, যেটা সবার মধ্যে আছে। আর গুণনীয়ক তো আমরা এইভাবে বের করলাম, গুণনীয়ক জিনিসটা আমরা বুঝে নিলাম। তাহলে আমাদের যদি বের করতে বলে 4 আর 12-র গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হবে, কি করে বের করব না, প্রথম দেখব গুণনীয়কটা কি না। 4-এর গুণনীয়ক 1, 2, 4, 12-র গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12। এবারে দেখব সাধারণ। সাধারণ মানে দুটোর মধ্যেই আছে এইরকম সংখ্যাগুলো কে কে না, 1টা আছে, এর মধ্যেও 1 আছে, এর মধ্যেও 2 আছে, মধ্যেও 2 আছে, এর মধ্যে 4 আছে, এর মধ্যেও 4 আছে। এবারে দেখব গরিষ্ঠ মানে সব থেকে বড় কোনটা। তো সব থেকে বড় কত হলো, 4। তাহলে 4 আর 12-র এর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হচ্ছে, 4। তো আশা করি বোঝা গেল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু জিনিসটা কি। গরিষ্ঠ কথাটার অর্থ হচ্ছে সব থেকে বড়। সাধারণ কথাটার অর্থ হচ্ছে যেটা সবার মধ্যে থাকে। আর গুণনীয়ক মানে যে সংখ্যাগুলো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায়। ভালো কথা বললে ভাগ করলে মিলে যায়, কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে গুণনীয়ক। এবারে আমরা শিখব পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা।
পরস্পর মৌলিক সংখ্যা। প্রথমে বলে রাখি মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা তাদেরকে বলবো যাদের এক এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ফের বলছি, যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকে বলবো মৌলিক সংখ্যা। যেমন যদি আমরা উদাহরণ নিই, না 17, 17 সংখ্যাকে এক এবং 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 17 সংখ্যাটা হলো মৌলিক সংখ্যা। আর একটা উদাহরণ নিই, 29, এই 29 সংখ্যাটাকে এক এবং 29 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাই 29 সংখ্যাটা হলো মৌলিক সংখ্যা। এবারে আমরা যেটা আজকে শিখব বললাম পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যখন দুটো সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যাবে না, সাধারণ গুণনীয়ক পাওয়া যাবে না, তখন তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো। ফের বলছি, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যখন দুটো সংখ্যাকে এক ছাড়া, দুটো সংখ্যাকেই এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ দুটো সংখ্যার সাধারণ যে গুণনীয়কটা থাকবে সেটা একই হবে, এক ছাড়া অন্য কেউ থাকতে পারবে না, তাহলে সেই সংখ্যা দুটোকে কি বলবো? পরস্পর মৌলিক সংখ্যা। যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে 4-এর গুণনীয়ক ছিল 1 2 4, 12-এর গুণনীয়ক ছিল 1 2 3 4 6 12। এখানে দেখব এদের সাধারণ গুণনীয়ক অনেকগুলো আছে, 1 এদের সাধারণ গুণনীয়ক, আবার 2টাও এদের সাধারণ গুণনীয়ক, 4টাও এদের সাধারণ গুণনীয়ক। তাহলে 4 আর 12 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। কেন? এদের এক ছাড়াও 2 4 সাধারণ গুণনীয়ক আছে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে তাদের এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। যেমন একটা উদাহরণ নিয়ে নিই, ধরে নাও 7 আর 9, 7-এর গুণনীয়ক কি হবে? 1 আর 7, আর 9-এর গুণনীয়ক কি হবে? 1 3 9। তাহলে 7 ও 9-এর যে সাধারণ গুণনীয়কটা হচ্ছে সেটা 1। 1 ছাড়া এদের মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, সেহেতু 7 ও 9 পরস্পর মৌলিক। এবারে কথা হলো, পরস্পর মৌলিক হতে গেলে কি সংখ্যা দুটোকে মৌলিক হতে হবে? পরস্পর যদি মৌলিক হয় তাহলে সংখ্যা দুটোকে মৌলিক হবে। এখানে 7 সংখ্যাটা মৌলিক, 9 সংখ্যাটা মৌলিক নয়। 7 সংখ্যাটা মৌলিক কেন? কেন 1 আর 7 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না, কিন্তু 9 সংখ্যাকে 1 আর 9 ছাড়া 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 9 সংখ্যাটা মৌলিক নয়, 7 সংখ্যাটা মৌলিক।
তাহলে এখানে দেখতে পাচ্ছি কি আমরা, মৌলিক সংখ্যা না হলেও তারা পরস্পর মৌলিক হতে পারে। দুটি মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক হবেই। যদি মৌলিক সংখ্যারা আমরা বের করি, যেমন 7, 11, 13, 17, এই সংখ্যাগুলো কিন্তু পরস্পর মৌলিক হবেই। মৌলিক সংখ্যারা পরস্পর মৌলিক হয়, তাহলে যৌগিক সংখ্যারা কি পরস্পর মৌলিক হতে পারে? দেখে নিই একটা উদাহরণ। ধরে নাও 15 আর 16। 15-র গুণনীয়ক কি? 1, 3, 5 আর 15। তাহলে 15 সংখ্যাটা মৌলিক নয়, যৌগিক সংখ্যা। 16-র গুণনীয়ক কি? 1, 2, 4, 8, 16। 16 সংখ্যাটাও মৌলিক নয়, যৌগিক। 15 সংখ্যাটাও মৌলিক নয়, 16 সংখ্যাটাও মৌলিক নয়। তাহলে এরা কি পরস্পর মৌলিক হবে? এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 1 ছাড়া এদের অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। 15 ও 16-র মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং এরা পরস্পর মৌলিক। তাহলে কি হলো? 15 ও 16 পরস্পর মৌলিক। 15 ও 16 পরস্পর মৌলিক, কারণ এখানে 15-র গুণনীয়ক হচ্ছে 1, 3, 5, 15। 16-র গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 8, 16। 15 এবং 16-র 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই 15 ও 16 পরস্পর মৌলিক হয়ে গেল। তাহলে আমরা এখানে কি দেখলাম? দুটো সংখ্যা যৌগিক সংখ্যা, তারা মৌলিক নয়, কিন্তু পরস্পর মৌলিক হতে পারে। সংখ্যা দুটো যৌগিক হলেও তারা পরস্পর মৌলিক হতে পারে। আর যে কোনো পরপর দুটো সংখ্যা, যে কোনো পরপর দুটি সংখ্যা পরস্পর মৌলিক। যে কোনো দুটো সংখ্যা পরপর হতে হবে, যেমন 15, 16, 17, 18, 99, 100, 49, 50, এই সংখ্যাগুলো পরপর, যে কোনো পরপর দুটো সংখ্যা পরস্পর মৌলিক হবে। এবারে করব 51 পৃষ্ঠার অঙ্কগুলো। পৃষ্ঠা 51। একের দাগের কর অঙ্কটা কি বলেছে? 8-এর গুণনীয়ক কতগুলি? 8-এর গুণনীয়ক। তাহলে 8-এর গুণনীয়ক কে কে হচ্ছে? 1, 2, 4, 8। তাহলে 8-এর গুণনীয়ক কতগুলি হচ্ছে? 1, 2, 4, 8। তাহলে 4টি। 8-এর গুণনীয়ক কতগুলি হচ্ছে? 4টি। ক্ষয়ের অঙ্কটা বলেছে 21-এর গুণনীয়কগুলি কি কি? 21-এর গুণনীয়কগুলি কি কি? 21-এর গুণনীয়ক আমাদের বের করতে হবে। তো 21-এর গুণনীয়ক হচ্ছে 1, 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 3, 4, 5, 6 দিয়ে ভাগ করা যাবে না, 7,
আর কিছু দিয়ে ভাগ করা যাবে না, একেবারে 21 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 21-এর গুণনীয়কগুলো কী কী হচ্ছে? 1, 3, 7, 21। গয়ের অঙ্কটা বলেছে 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে? উৎপাদক, গুণনীয়কগুলোকেই উৎপাদক বলা হয়। এবারে চেয়েছে মৌলিক উৎপাদক। তো প্রথমে 24-এর উৎপাদকগুলো আমরা বের করি। 1, 2, 3, 4, 6, 8 আর 12 এবং 24। এখানে যদি আমরা দেখি তো 24-এর উৎপাদকগুলো কে কে হলো? 1, 2, 3, 4, 6, 8, 12, 24। আমাদের চেয়েছে মৌলিক উৎপাদক। তার মানে উৎপাদকগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মৌলিক সেগুলোকেই বলা হয় মৌলিক উৎপাদক। এখানে এক সংখ্যাটি মৌলিকও নয়, যৌগিকও নয়। এক যে সংখ্যা, সেই সংখ্যাটা মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। 2 সংখ্যাটা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা দুটোই। 2 যে সংখ্যাটা মৌলিক এবং যৌগিক উভয়। তাহলে এখানে 2 সংখ্যাটা একটা মৌলিক উৎপাদক। 3 সংখ্যাটাও মৌলিক। 4 তো মৌলিক নয়, 6ও মৌলিক নয়, 8ও মৌলিক নয়, 12ও মৌলিক নয়, 24ও মৌলিক নয়। তাহলে 24-এর মৌলিক উৎপাদক কে কে হচ্ছে? না, 24-এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 এবং 3। এরপরে আসি ঘয়েরটা। 49-এর মৌলিক উৎপাদক কি কি? 49 একে যদি ভাঙি 1, 7 আর 49। তাহলে 1 তো মৌলিক এবং যৌগিক কোনোটাই নয়, তাহলে 1 মৌলিক উৎপাদক হবে না। তো এখানে একমাত্র আছে 7, যেটা কিনা 49-এর মৌলিক উৎপাদক। এবারে 2-এর অঙ্ক, সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। 14 আর 21। তো 14-র যদি আমরা গুণনীয়ক নির্ণয় করতে যাই তাহলে কি হবে? 1, 2, 7 আর 14। 21-এর 1, 3, 7, 21। সাধারণ গুণনীয়ক কাকে বলে? বললাম কি না, দুটোতেই মধ্যে থাকবে যে গুণনীয়কটা, তাকে বলবো আমরা সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে 7, এখানে 7। তাহলে 14 আর 21-এর সাধারণ গুণনীয়ক কত হচ্ছে? সাধারণ গুণনীয়ক হচ্ছে 7। একই রকমভাবে কয়েকটা 10 ও 15, 10 ও 15 এর সাধারণ গুণনীয়ক। তো 10-এর দেখি 1, 2, 5 আর 10। 15-র 1, 3, 5, 15। তো 10 ও 15-র মধ্যে সাধারণ কোনটা হচ্ছে? 5টা। একটাও থাকছে সাধারণ গুণনীয়ক। সকলের মধ্যে তো একটা সাধারণ থাকে, আগেরটার মধ্যে একটাও যেমন ছিল, 7ও বলতে পারো, 1ও বলতে পারো। তো 1 সকলের মধ্যে সাধারণ থাকবেই, এবং 1 ছাড়া তাহলে সাধারণ গুণনীয়ক কে হচ্ছে? তো সাধারণ গুণনীয়ক 10 ও 15 সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 ও 5। একই রকমভাবে গয়েরটা 5, 7, ঘয়েরটা 1, 12, উঙরটা 27, 36 এর গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক বের করা যাবে। আমি চয়েরটা করে দিচ্ছি। চয়েরটা আছে 28 ও 35, 28 ও 35।
এর সাধারণ গুণনীয়ক কী? তো 28-এর যদি আমরা দেখি 1, 2, 4, 7, 14 ও 28। 35-এর যদি আমরা দেখি 1, 5, 7, 35। তো এখানে সাধারণ গুণনীয়ক কোনটা হচ্ছে? 7। তো 28 ও 35-এর সাধারণ গুণনীয়ক কত হচ্ছে? গুণনীয়ক হচ্ছে 1 ও 7। 1 ও 7। এবারে 3-এর দাগেরটা আমাদের বলেছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তো গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে গেলে আমাদের কি বার করতে হবে? গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো সবথেকে বড় সাধারণ গুণনীয়ক যেটা হবে সেটাই গসাগু হবে। তো আমরা দেখি করে কি আসে। 3-এর কয়েকটা 21 ও 28 এর গসাগু নির্ণয় করতে বলেছে। তো আগে সবথেকে প্রথম আমরা কি করব? সবথেকে প্রথম আমরা করব গুণনীয়ক বের করব। গুণনীয়কটা কী হবে? 21-এর 1, 3, 7 আর 21। 28-এর কী হবে? 1, 2, 4, 7, 14 ও 28। তো এখানে সাধারণ গুণনীয়ক কে কে হচ্ছে? 1 আর 7। প্রথমে আমরা গসাগু বের করতে গেলে প্রথমে আমরা গুণনীয়ক বের করব, তারপরে আসবো সাধারণ কে কে আছে, তারপরে করব গরিষ্ঠ মানে সব থেকে বড় কে। এই যে সাধারণ গুণনীয়কগুলো আছে তার মধ্যে সব থেকে বড় কে, তাহলে তার মধ্যে সব থেকে বড় কে হচ্ছে 7। তাহলে 21 ও 28-এর গসাগু কত হচ্ছে? 7। কয়েকটা 30 আর 24-এর। 30 আর 24-এর। তো 30-এর দেখি 1, 2, 3, 5, 6, 10, 15 আর 30। 30-এর এতগুলো গুণনীয়ক আছে। 24-এর আমরা বের করি 1, 2, 3, 4, 6, 8, 12, 24। তো 30-এর গুণনীয়ক 1, 3, 5, 6, 10, 15, 30। 24-এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এবার আমরা সাধারণ গুণনীয়কগুলোকে দাগ দেব। 1, 2, 3, 6 আর কেউ নেই। তো এবারে দেখবো আমরা গরিষ্ঠ মানে সব থেকে বড় কে, অবশ্যই 6। তো গসাগু কত হবে? 6। একই রকমভাবে গয়েরটা ঘয়েরটা উঙরটা করা যাবে। 24, 28, 13, 15 ও 16, 40-এর গসাগু নির্ণয়। এবারে 4-এরটা আসে। চারেরটা কি বলেছে? প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। পরস্পর মৌলিক মানে কি? এদের মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। প্রথমটা আছে 9
তারপরেরটা আছে 8, 9 ও 8। তো 9-এর গুণনীয়ককে 1, 3, 9। 8-এর গুণনীয়ক 1, 2, 4, 8। তো এদের মধ্যে একটাই সাধারণ গুণনীয়ক আছে, সেটা হচ্ছে 1। তাহলে এরা পরস্পর মৌলিক। ক্ষয়েরটা 7 ও 13। আগের সংখ্যাটা আমরা মুখে মুখে বলে দিতে পারতাম, 8 আর 9 পরস্পর মৌলিক। কেন? আমি আগেরটাই বলে দিয়েছিলাম পরপর দুটো সংখ্যা, 8 আর 9 পরপর দুটো সংখ্যা। পরপর দুটো সংখ্যা হলে, সে যে কোনো পরপর দুটো সংখ্যা হতে পারে, পরপর দুটো সংখ্যা হলে পরস্পর মৌলিক। তাহলে আগেরটা আমরা মুখে মুখে বলে দিতে পারতাম, গুণনীয়কে না ভেঙে বা উৎপাদকে না ভেঙে এরা পরস্পর মৌলিক। এবারে আছে 7 ও 13। আমি আর একটা কথা বলেছিলাম যে দুটো মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক হয়। 7 ও মৌলিক সংখ্যা, 13 ও মৌলিক সংখ্যা, তাহলে এরা পরস্পর মৌলিক হবে। তো 7-এর গুণনীয়ককে, যেহেতু মৌলিক সংখ্যা 1 আর 7 ছাড়া এর কোনো গুণনীয়ক নেই, 13-র গুণনীয়ককে, এও মৌলিক সংখ্যা, তাহলে 1 আর 13 ছাড়া এর কোনো গুণনীয়ক নেই। তাহলে এদের মধ্যে একটাই সাধারণ গুণনীয়ক থাকছে 1, তাহলে এরা পরস্পর মৌলিক হলো। এরপরে আসছি গয়েরটা, 15 আর 25। 15-র গুণনীয়কে যদি ভাঙি 1, 3, 5, 15। 25-কে যদি ভাঙি 1, 5, 25। এখানে 1 ছাড়া আরেকটা সাধারণ গুণনীয়ক আছে 5, তাহলে 15 ও 25 পরস্পর মৌলিক নয়। মৌলিক নয়। 15 ও 25 পরস্পর মৌলিক হচ্ছে না। ঘরেটা কি বলেছে? 25 এবং 16। 25-কে যদি ভাঙি তাহলে কি হবে? 1, 5, 25। 16-কে যদি ভাঙি 1, 2, 4, 8, 16। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা। তো 25 ও 16 হলো পরস্পর মৌলিক সংখ্যা।